চার্জিং আইসির পাশে ভোল্টেজ ঢুকবে নাকি? কত ভোল্ট ঢুকবে? 5 ভোল্ট। 5.1 দেখছেন নি চার্জিং আইসির ভিতরে ঢুকছে নি 5 ভোল্ট। হ্যাঁ, ঢুকার পরে ভেরিফিকেশন ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ পাবো 5 ভোল্ট, আছে নি 5 ভোল্ট? হ্যাঁ, এরপরে আউট হবে কোথা দিয়ে? বিপিএস কয়েল দিয়ে। কত ভোল্ট আউট হইব? 3.7 থেকে 4.2 ভোল্ট। 2 ভোল্ট বের হয়নি? না 5 ভোল্ট বাইরে বের হয়নি? হ্যাঁ 5 ভোল্ট না বাইরে 0.5 ভোল্ট বের হয় এদিক দিয়ে। ভাই আর এসি কেন কইছে সাব পাওয়ার আইসি সাব পাওয়ার, পাওয়ারের অংশ সাব পাওয়ার। এবার দেখো এই সাইডে ভোল্টেজ নাই, আছে নি? নাই। এবার তুমি দেখো এই জায়গায় দেখো ব্যাটারি কানেক্টর কোনো ভোল্টেজ আছে নি? হ্যাঁ, আছে নি? আইয়ে না। এবার কেন এন আমরা এবার ভোল্টেজ আবার দেন ব্যাটারি কানেক্টরটা আবার দেন এটা বুঝি পরে দেখাই দিছি। দাও, আচ্ছা দেখে দিছি আমাদের ভোল্টেজ। আচ্ছা আমি তোমাদেরকে আঁকি দেখাবো, কাগজ লো একটা। চার্জিং, আমরা প্রথমে চার্জিং সিস্টেম একটা সেট আসার পর আমরা চার্জিং সিস্টেম ব্যাটারি কানেক্টরে দূরে দেখছি কোনো ভোল্টেজ আসছে নি? আসে নাই। এবার আমার একটা কাগজ দাও, কলম দাও, আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই। এর গোড়ায় 5 ভোল্ট, কত ভোল্ট ইনপুট হয়? 5 ভোল্ট। এটা চলে যায় বি টু বি কানেক্টর, সাববোর্ড বি টু বি কানেক্টরে নাকি? এখান থেকে লাইনটা কোথায় চলে যায়? সাববোর্ডে। তারপরে বি টু বির একটা রেবন আছে না? থাকো রেবন, হ্যাঁ রেবন বুঝুনি? বুঝি এই রেবন দিয়ে লাইনটা চলে যাবে কোথায়? মেইন বোর্ডে। কোন বোর্ডে যাবে? মেইন বোর্ডের, এটা হচ্ছে মেইন বোর্ডের বি টু বি। হ্যাঁ, তাহলে এই লাইনটা এই জায়গা থেকে এই জায়গায় আসে পরে রেবন নয়, এখান থেকে চলে যাবে ওভিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি তে। কোথায় যাবে? ওভিপি, ওভার ভোল্টেজ। এটা নাই হ্যাঁ আছে, আমরা এখানে এতটুকু পর্যন্ত যাই নাই। হ্যাঁ, ওবিপির পরে চলে যাবে কোথায়? ওবিপি হয়ে চলে যাবে চার্জিং এসির ভিতরে। কোথায় যাবে? চার্জিং এসির ভিতরে, সিএইচডি, চার্জিং এসির ভিতরে দেওয়ার পরে একটা ভেরিফিকেশন ক্যাপাসিটরের মধ্যে কনফার্ম করে। এই ক্যাপাসিটর নাম কি? পিএম আইডি। এটা ক্লাস করানো হয়েছে না? এরপরে কি করে? এই টোটাল পর্যন্ত এতটুকু পর্যন্ত ঢুকছে, ঢুকার পরে এবার ভোল্টেজটা বের করে কিসে দিয়ে? একটা লাইন দিয়ে, এই লাইনটা দিয়ে এই বের হয়। বের হওয়ার পরে একটা কয়েলের মধ্যে যায় নাকি? হ্যাঁ, ওই কয়েলটার নাম আমরা বলে থাকি সাধারণত বিপিএইচ, ভোল্টেজ পেজ হলিওগ্রাফি নাকি? এই লাইনটার নাম বিপিএস এ। হ্যাঁ, এই বিপিএস দিয়ে এবার কি করে? বিপিএস সকল সেকশন, যত যেগুলো সেকশনে প্রাইমারি ভোল্টেজ দরকার, সকল সেকশনকে এই ভোল্টেজ গুলা প্রদান করে। যেমন কি ভোল্টেজ? লাইটিং, গ্রাফিক্স, নেটওয়ার্ক, তারপরে তোমার অডিও, তারপরে ডিসপ্লে না, অডিও, ক্যামেরা। আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আমরা ভিডিও করার সময় আমাদের মাইকের চার্জ শেষ হয়ে মাইকটা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদেরকে আলাদা সাউন্ড দিতে হচ্ছে। তো আমাদের একটি প্রাইমারি ভোল্টেজ বের হয় সাধারণত চার্জিং আইসির আউটপুট থেকে, অর্থাৎ বিপিএস লাইন থেকে হোক, চার্জিং আইসি হোক চার্জিং লাইন লাগালে, হোক ব্যাটারি লাইন লাগালে, যেদিক থেকে যান 4 অর্থাৎ 3.7 যে ভোল্টেজটা বের হয় উঠেছে প্রাইমারি লাইন, ওটা উৎপাদন হয় সাধারণত হয় ব্যাটারি থেকে আর না হলে চার্জিংয়ের মাধ্যমে। এখন যেখান থেকে হোক বিপিএস কয়েল হয়ে সবগুলো সেকশন বাই সেকশনে চলে যায়। এজন্য আমাদের যদি ভোল্টেজটা বের না হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম ওই বিপিএস কয়েলটা আমরা চেক দিব, ওই কয়েলটা ভালো আছে না খারাপ আছে। যদি দেখি ওই কয়েলটা কোনো ক্ষেত্রে শর্ট হয়ে গেছে, যদি দেখি ওই কয়েলটা কোনো ক্ষেত্রে শর্ট হয়ে গেছে তাহলে আমরা এরপরে কয়েলটা তুলে দেখব কোন প্রান্ত শর্ট হয়েছে। তো ওই প্রান্ত বিটম্যাপের মাধ্যমে আমরা দেখব ওই প্রান্তের সাথে কি কি কানেক্টেড আছে। এরপরে কিভাবে আমরা এই রিপেয়ার প্রসেসটা করতে হয় সেটা দেখাবো। যেহেতু আমাদের অন রেকর্ড ক্লাসটির মধ্যে আমাদের ভয়েসটি ক্লিয়ারভাবে আসে নাই, এজন্য আমাদেরকে এখানে ক্লাসটিকে স্কিপ করে সামনে রেকর্ড অংশটাকে দেওয়া লাগবে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমরা আমাদের মিটারের মাধ্যমে বিপিএস কয়েলটি মেপে দেখব কোনো কারণে বিপিএস কয়েলটি শর্ট হয়ে গেছে কিনা। যদি বিপিএস কয়েলটি অর্থাৎ প্রাইমারি লাইনের কোনো
সেকশন শর্ট হয়ে থাকে তাহলে বিপিএস লাইনটি শর্ট দেখাবে। তা আমরা বিপিএস কয়েলটি সর্বপ্রথমে মাপবো। আমরা রিভার্স বায়াসে মাপবো। দেখুন আমাদের বিপিএস কয়েলটির মান দেখাচ্ছে 220। তো আমরা জানি কোনো ক্ষেত্রে আমাদের লাইন 350-এর নিচে দেখানো উচিত না। তো আজকে আমরা আমাদের এই লাইনটি কেন 220 দেখাচ্ছে আমরা এই লাইনটিকে মেপে দেখব আমাদের আসলে কোথায় সমস্যা। তো এই জন্য আমরা আমাদের বোর্ডটিকে সর্বপ্রথম আমাদের ডিসপ্লে থেকে সেপারেট করে একটি পিসিবি স্ট্যান্ডে লাগিয়ে নিব, যেন আমরা কোনো পার্টস উঠানোর সময় আমাদের বোর্ডটি ধুলে না যায়। আমরা আবারও একটু বুঝে নিই। ধরুন এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসি ইনপুট পাওয়ার পরে আউটপুট করবে সুইচিং লাইন দিয়ে। সুইচিং লাইনের এক প্রান্ত যাবে কয়েলের এক প্রান্তে, অন্য প্রান্ত দিয়ে কয়েলের অন্য প্রান্ত প্রত্যেকটা প্রাইমারি লাইনের সাথে কানেক্টেড, প্রত্যেকটা লাইনের সাথে সংযুক্ত থাকবে। যেমন এখানে থাকতে পারে বিভিন্ন সেকশন, যেমন যেই সেকশনগুলোর প্রাইমারি ভোল্টেজ দরকার হয়ে থাকে ওই সেকশনগুলো এখানে থাকবে। যেমন লাইটিং, গ্রাফিক্স, নেটওয়ার্ক, ক্যামেরা, সেন্সর, অডিও, তারপর 2GPA, 4GPA, এফইটি, হ্যাঁ, এই ধরনের আইসিগুলো সাধারণত প্রাইমারি ভোল্টেজ দরকার হয় তার লাগবে। এবং চার্জিং আইসি নিজেও একটি ভোল্টেজ গ্রহণ করে, ওই আউটপুট হওয়া ভোল্টেজটি আবার চার্জিং আইসি নিজের ভিতরেও নেয়। যে লাইনটি দিয়ে নেয় ওই লাইনটি হচ্ছে সিস্টেম। এবার এই কয়েলের দুইটি প্রান্ত আমরা ধরি, একটি হচ্ছে এ প্রান্ত চার্জিং আইসি থেকে আউটপুট হয়েছে আপনার বিপিএস কয়েলে, আর বি প্রান্তটি সকল সেকশানে চলে গেছে। এবার আমরা দেখার চেষ্টা করি আসলে আমাদের কোন প্রান্তটি শর্ট বা কোন প্রান্তটিতে মান কম আছে। তা আমরা ওই স্টেপে সামনের দিকে ধারাবাহিকভাবে আগাবো। আমরা সর্বপ্রথমে এই বোর্ডটিতে কয়েলের যে প্রান্তটি ওই প্রান্তটি জিআর নিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বি প্রান্ত উল্লেখ করছি, যে প্রান্ত প্রত্যেকটি সেকশানে গেছে ওই প্রান্তে আমার জিআর আছে 188, আর অন্য প্রান্তে জিআর আছে আমার ধরার মিস্টেক আছে, আমি ধরতেছি, ধরলেই দেখতে পাবেন। এই যে অন্য প্রান্তে জিআর আছে 884। তাহলে যেখানে প্রান্তে 884 আছে ওই প্রান্তটি ভালো আছে, অর্থাৎ চার্জিং আইসি থেকে সুইচিং হয়েছে যেখানে, অর্থাৎ এ প্রান্ত কয়েলে যে প্রান্ত চার্জিং আইসি থেকে ভোল্টেজ বের হয়েছে ওই প্রান্তটি ঠিক আছে, কিন্তু বের হওয়ার পরে কয়েলের অন্য প্রান্ত অর্থাৎ বি প্রান্ত, যে প্রান্ত প্রত্যেকটি সেকশনের সাথে সম্পর্কিত, ওই প্রান্তের জিআর ভ্যালু পাচ্ছি 196। তাহলে এটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তো এখন আমাদেরকে দেখতে হবে কি কারণে এই জিআর ভ্যালুটি কমছে। তো আমরা আবার আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকা যে স্টুডেন্ট আছে ওদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমাদেরকে। আর আরেকটি বিষয়, আমাদের ক্যামেরার মাইকটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের অরিজিনাল ভয়েসটি আসলে এখানে রেকর্ড হয় নাই, এখানে আমাদেরকে এক্সট্রা ভয়েস অ্যাড করতে হয়েছে। আমরা আরও একবার নিজেদের হাতে অঙ্কনকৃত ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের আসলে সমস্যাটা কোথায়, আর এই সমস্যাটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করে আমরা কাজটি করতে পারি। সর্বপ্রথম আমরা চার্জিং আইসিটি আঁকলাম, আঁকার পরে আমরা বিপিএস কয়েলটিকে আঁকলাম, আর এখানে দুইটি কানেকশন অঙ্কন করলাম।
এখানে বিপিএস কয়েলটিকে আমরা উজ্জ্ব করে রাখলাম। এই দুইটি কানেকশনের মধ্যে বিপিএস কয়েলটি সাধারণত লাগবে, তো আমরা দুইটি কানেকশনকে আলাদা করলাম এবং এখানে বিপিএস কয়েলকে আলাদা করলাম। এরপরে আমরা দুইটি কানেকশনে ধরেন সার্জি আইসির পাশে যে কানেকশনটি ওটা এ কানেকশন ধরলাম, আর অন্যান্য সেকশন যেগুলো আছে ওটার আমরা বি কানেকশন ধরলাম। এবার বি কানেকশনের সাথে সংযুক্ত থাকে নেটওয়ার্ক, যেমন 2G 4G, তারপরে আপনার গ্রাফিক্স, লাইটিং, অডিও, সেন্সর, পিএম অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট, সাউন্ড, তারপরে আপনার আছে এলডিও, বিভিন্ন এলডিওর ভোল্টেজ, যেমন যে সেকশনগুলো আমাদের সরাসরি প্রাইমারি ভোল্টেজ লাগে ওই সেকশনগুলো, এবং ওই সেকশন ওই ইয়ের সাথে ডাইরেক্ট বি প্রান্তের সাথে ডাইরেক্ট চার্জিং আইসির ভিতরে একটি লাইন যাবে। ওই লাইনটি যাওয়ার পরে ওই লাইনটি যেখান দিয়ে যাবে ওর নাম হচ্ছে সিস্টেম। এরপরে চার্জ করার জন্য একটি ভোল্টেজ বের হবে ব্যাট নামক একটি প্রান্ত দিয়ে, ওর নাম হচ্ছে ভি ব্যাট। ওই ব্যাট নামক প্রান্ত দিয়ে চলে যাবে ব্যাটারি কানেক্টরে। তো অর্থাৎ বিপিএসের যে ভোল্টেজটি বের হয় ওটা আমাদের চার্জের জন্য না, কিন্তু বিপিএস থেকে সিস্টেম দিয়ে একটা ভোল্টেজ দেয়, এরপরে আমার চার্জের জন্য একটা ভোল্টেজ বের হয় বি ব্যাট দিয়ে। এখন আমরা ধরলাম আমাদের চার্জিং আইসির যে প্রান্ত ওই প্রান্তে জিআর ভ্যালু আছে 880, আর অন্য প্রান্ত বি প্রান্ত ওখানে আছে 183। তাহলে আপনারা সকলেই বুঝতে পারলেন আমাদের সমস্যাটা কোন প্রান্তে। এখন হতে পারে আমার এই সমস্যাটা চার্জিং আইসির মধ্যে, হতে পারে এই সমস্যাটা লাইটিংয়ের মধ্যে, গ্রাফিক্সের মধ্যে, নেটওয়ার্কের মধ্যে, এমনও আছে পাওয়ার এসির মধ্যে, চার্জিং এসির মধ্যে, অথবা সাউন্ড এসির মধ্যে, যেই কোনো সেকশনে হতে পারে। তো এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে আবারও আমরা একটু মেপে নিই আমাদের আসলে সমস্যাটা কোথায়। আমরা আসলে বারবার আইডেন্টিফাই করে তারপরে কাজ করতে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখনও আমাদের রিডিংটি অস্বাভাবিক। ওই সময় বোর্ড গরম থাকার কারণে 183 দেখাইছিল, এখন দেখাচ্ছে 212। তার মানে আমাদের যে জিআর ভ্যালু থাকার কথা ওই জিআর ভ্যালু স্বাভাবিকের তুলনায় কম আছে। এজন্য আমাদেরকে আগে নির্ণয় করে নিতে হবে আমাদের জিআর ভ্যালুটা। এবার আমরা রজন থেরাপির মাধ্যমে প্রত্যেকটা সেকশনে ধোঁয়া থেরাপি দিয়ে দিব, অর্থাৎ প্রত্যেকটা সেকশন বাই সেকশনে আমরা যে যে সেকশনে আমাদের বিপিএস লাইনটি গেছে, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ বিপিএসের সাথে যে যে সেকশনে লাইনগুলো আছে প্রত্যেকটা সেকশনে আমরা ভালোভাবে ধুয়ো দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর করে ধুয়ো দিয়ে নিলাম, যেন আমাদের কোনো কারণেই আমাদের যেন সঠিক কোথাও যদি আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করব, ভোল্টেজ প্রয়োগ করার পরে যে স্থানে শর্টটি থাকবে ওই স্থানে গরম হবে এবং আমাদের ধোঁয়া দেওয়ার মাধ্যমে ওই স্থানের রজনটা গলে যাবে এবং আমাদের সম্মুখে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই জন্য আমরা ধোঁয়াটিকে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে প্রত্যেকটি সেকশন, অর্থাৎ যেই সেকশনে আমার বিপিএস লাইনটি গিয়েছে ওই সেকশনে আমি আমার ধোঁয়া থেরাপিগুলো দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে ধুয়ে দিয়ে নিলাম। ধুয়ে দেওয়ার পরে আমরা একটি ব্যাটারি দিব। ব্যাটারির নেগেটিভ প্রান্তটি বোর্ডের নেগেটিভের সাথে কানেক্ট করব, আর যে প্রান্তটি আমার পজিটিভ আছে ওই প্রান্তটি আমার যে প্রান্ত শর্ট ছিল ওই প্রান্তের সাথে স্পর্শ করাবো। এরপরে আমাদের যদি কোনো পার্টস শর্ট হয় অথবা যদি কোনো পার্টস লিকেজ থাকে সেক্ষেত্রে আমার ওই পার্টসের উপর থেকে রজন গলে যাবে। তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা আসলে কোথায় ছিল। এটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে প্রান্তে শর্ট আমরা ওই প্রান্তে ধরি, ওই প্রান্তে ধরার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যাপাসিটরের উপর থেকে রজনটি ধীরে ধীরে গলে যাচ্ছে। তো আমাদের বোঝার আর বাকি নেই যে আমাদের এই ক্যাপাসিটরটি শর্ট হয়ে গিয়েছে।